চলে এসেছি বন্ধুরা রয় অ্যান্ড রয় কোচিং ক্লাসেস পক্ষ থেকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। রয় অ্যান্ড রয় কোচিং ক্লাসেস তোমাদেরকে খুব প্রথম দিন থেকেই একটি জিনিস শিখে আসছে যে ধারণা ছাড়া কোনো কিছু পড়া উচিত নয়। তাই তোমরা খুব যত্ন সহকারে যেভাবে আমাদের ক্লাসগুলো করছো, আমরা খুব খুশি যে তোমরা আমাদের ক্লাসগুলো খুব যত্ন সহকারে করছো এবং তোমাদের আবদারেই কিন্তু আমরা ক্লাস করার উৎসাহটা পাচ্ছি। তোমরা নিশ্চিন্ত থাকো যে তোমাদেরকে যেভাবে আমরা প্রিপারেশনটা করাবো, তোমরা যদি ঠিক প্রিপারেশন করতে পারো, আমি আশা রাখতে পারি এটুকু 100% শিওর যে তোমরা একদিন ভালো রেজাল্ট করবেই। আর সেই একদিনটা কবে? মাধ্যমিক পরীক্ষা। তাহলে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো যে এখান থেকে তোমরা সমস্ত কন্টেন্ট পেয়ে যাবে, খুব ভালো ভালো ক্লাস পাবে, যে ক্লাসগুলো তোমাদের অঙ্ক, ভৌত বিজ্ঞান ও অন্যান্য সাবজেক্টের প্রতি ভীতি দূর করতে সাহায্য করবে। তাহলে তোমরা খুব আনন্দ থাকো এই বিষয়টা ভেবে যে তোমাদের স্যার তোমাদেরকে 1.3 নিয়ে ক্লাস নিয়ে চলে এসেছে। একটি দিন আমরা ক্লাস কন্টিনিউয়াস রাখতে পারিনি, আমার সামান্য শরীর খারাপ হয়ে গেছিল, তাই আমি ক্লাস রাখতে পারিনি। তবে আমি নিজেকে খুব যত্ন সহকারে রাখার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো হয়ে পড়ে না, অতিরিক্ত ক্লান্ত ফিল করি আমি, এত পরিশ্রম হয়ে পড়ে যে সবকিছুর পরে, সব টিউশন, সব স্কুল করার পরেও আমি যে তোমাদেরকে ক্লাস দিতে পারছি, আমি ক্লাস করার যে এনার্জি তৈরি করতে পারছি একমাত্র তোমাদের উৎসাহে। তাহলে আমি আবার নিজেকে সুস্থ করে নিয়ে আমি চলে এসেছি 1.3 নিয়ে, যাতে তোমাদের পড়াশোনার কোনো গ্যাপ না তৈরি হয়। তাই আমি নিজেকে থেমে রাখতে পারলাম না, আর বিছানায় আমি কি করলাম, চলে এলাম তোমাদের সাথে ক্লাস নিয়ে 1.3। তাহলে তোমরা যত্ন সহকারে যেভাবে 1.1 এবং 1.2 করলে, ঠিক সেইভাবেই যত্ন সহকারে 1.3 তোমরা করবে। তো আর বেশি কথা না বলে আজকে আমরা ক্লাস স্টার্ট করি আমাদের 1.3 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এইভাবে আমরা 1.4 আর 1.5 করলেই আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কমপ্লিট। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, আমরা নেক্সট চ্যাপ্টার আবার নিয়ে আসবো। তার আগে আজকে আমরা 1.3 কমপ্লিট করে নিই। আশা করি তোমাদের যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম তোমরা আশা করি পেরেছো। আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছো, আমি খুব খুশি যে তোমরা পেরেছো। আজকে আমরা 1.3 কমপ্লিট করব। চলো আর কথা বেশি না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। তো আমাদের আজকে 1.3 কোষে দেখি যে স্টার্ট হবে। তো কোষে দেখি 1.3টা আমরা আজকে করব। তো আমরা দেখে নিই যে আমাদের ক্লাসটা স্টার্ট করা যাক, ঠিক আছে? তো কোষে দেখি 1.3তে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, ভালো করে দেখবে, ঠিক আছে? দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি বলেছে, ভালো করে দেখবে তোমরা। প্রথম কোশ্চেনটা বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 1.3। এটা হচ্ছে 1.3, ঠিক আছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.3, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.3, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? 1.3। আচ্ছা দেখে নাও, তারা বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর। তাহলে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 বলে দিয়েছে এবং তাদের বর্গের সমষ্টি 117, মানে 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। তাহলে খুব সোজা এবং খুব ইজি একটা অঙ্ক, যদি একটু সহজভাবে কনসেপ্ট দিয়ে বোঝা যায়। তাহলে কি বলেছে দেখো, যে আমরা বলছি এখানে যে আমাদের বলেছে দুটি ধনাত্মক সংখ্যার অখণ্ড সংখ্যার সমষ্টি অন্তর। তাহলে ধনাত্মক দুটি সংখ্যা ধরে নিই, আমি ধরি প্রথম সংখ্যা, প্রথম ধনাত্মক সংখ্যাটি, প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যা, প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যা সেটা হচ্ছে এক্স ধরে নিলাম। সেকেন্ড, তাহলে কি দ্বিতীয় অখণ্ড সংখ্যাটা কি হবে? দ্বিতীয় ধনাত্মক অখণ্ড সংখ্যাটা এক্স মাইনাস 3ও হতে পারে বা এক্স প্লাস 3ও হতে পারে। কেন? কারণ আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে এই দুটো অখণ্ড সংখ্যা, এমন দুটো অখণ্ড সংখ্যা আমাকে নিতে হবে যেন তাদের অন্তরটা, অন্তর মানে কি বিয়োগ, অন্তর মানে কি বিয়োগ, অন্তরটা যেন কি হয়, অন্তরটা যেন আমাদের 3 হয়। তাহলে অন্তরটা কত হতে হবে? 3 হতে হবে। তাহলে আমরা দেখে নেব যে অখণ্ড সংখ্যাটা বলেছে কি। তাহলে আমরা বলছি যে প্রথম অখণ্ড সংখ্যা যদি এক্স নিই এবং তাদের অন্তর করি, তাহলে অন্তর করি, আমি এক্স মাইনাস 3 নিলাম দ্বিতীয়টা, এবার তাদের অন্তর করি, তাহলে এক্স মাইনাস এক্স
আর মাইনাস মাইনাসে প্লাস 3, তাহলে আমি দেখো এখানে 3 পেয়ে গেলাম। তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে আমাদের x মাইনাস 3 আর x নিলে তাহলে আমাদের এই অখণ্ড সংখ্যাতে 3 আসছে। তার মানে আমাদের অখণ্ড সংখ্যা যে দুটো আমরা ধরেছি সেটা একদম সঠিক রয়েছে। তাহলে দ্বিতীয় অখণ্ড সংখ্যা যেটা আমি নিলাম, মানে দ্বিতীয় অখণ্ড সংখ্যা কিন্তু আমি দুটো নিয়েছি, একটা x+3 নিয়েছি, একটা x-3। তাহলে x+3 যদি নিয়ে থাকি তাহলে আমি সেটাকে কি করব দেখাচ্ছি। x+3 দিয়ে যদি আমি কিভাবে মেলাবো, তাহলে আমরা x+3 নিলেও যে আমাদের ঠিক হবে সেটা দেখো। আমি একটা প্রথম আমি বলে দিচ্ছি, অখণ্ড সংখ্যাটাকে আমি লিখছি কি, এটাকে একটু উল্টো করে লিখছি। x+3টা আগে লিখছি মাইনাস এক্স, তাহলে দুটো অখণ্ড সংখ্যা হয়ে গেল। তাহলে এদের অন্তরটা x+3 মাইনাস এক্স, তাহলে x কেটে গেল 3, তাহলে এখানেও আমরা কি পাচ্ছি 3 পাচ্ছি। তার মানে আমি x-3ও নিতে পারি আর x+3ও নিতে পারি। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে আমরা দেখে নিই এটাকে, তাহলে এটাকে দেখে নিই আমরা, তাহলে আমাদের কি হবে, চলো নেক্সট, যে তাহলে অঙ্কটাকে আমরা স্টার্ট করে দিই এবার। ঠিক আছে, কি বলেছে, দুটো অখণ্ড, প্রথম অখণ্ড সংখ্যা x, দ্বিতীয় অখণ্ড সংখ্যা হচ্ছে x+x-3। তাহলে এবার আমাকে কন্ডিশন কি দিয়েছে, শর্তানুসারে তো আমরা কি লিখবো, যে বলেছে দুটো তাদের বর্গের সমষ্টি, তার মানে x² প্লাস বর্গের সমষ্টি, কাদের বর্গের, দুটো অখণ্ড সংখ্যা, এই যে দুটো অখণ্ড সংখ্যা তাদের বর্গের সমষ্টি। বর্গের সমষ্টি কত বলেছে, 117। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এক্সটা বের করলেই হয়ে যাবে। তাহলে আমাদের সংখ্যা দুটো বের করতে বলে, তাহলে আমি এটা কি করবো, x² লিখে দিলাম। এবার x-3 কে আমি যদি a - b তার হোল স্কয়ারের ফর্মুলাতে লিখি, তাহলে সেই সূত্রটা কি হবে, a² - 2ab প্লাস b²। আশা করি এই সূত্রতে তুমি যদি বসাও সেই জিনিসটাকে, তাহলে খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে বিষয়টা। তাহলে আমি বলছি x-3 তার হোল স্কয়ার, তাহলে আমাদের এটা কি হবে, তাহলে x² আর এটা লিখবো কি, a² - 6x + 9 = 117। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো 2x² - 6 + 9 - 117 কে এইদিকে নিয়ে চলে আসলাম = 0। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম 2x² - 6x, আর 117 থেকে যদি 9 কে মাইনাস করি তাহলে 7 থেকে 9 বাদ দিলে হয়ে যাবে 6, মাইনাস হবে, আগে বড়র আগে মাইনাস আছে, তাহলে 6, আর 1 থেকে 9 বাদ, সরি 1 আর 1 এর হতে হবে 0, 110, আর 1 এতে 110 হয়ে গেল, আর এটা 106 = 0। তাহলে আমি এখানে পেয়ে গেলাম এটা। তাহলে এবার আমি এটাকে যদি আমি একটু শর্ট করে নিই, তাহলে আমি এখান থেকে কমন নিচ্ছি 2 কে কমন নিলে হবে x² - 3x, আর এটা হয়ে যাবে 5, আর এটা যাবে 3, 5 এটা 3, সরি এটাকে একটু পরিষ্কার করে লিখি, তাহলে এটা হয়ে যাবে তোমার, তাহলে এটা হয়ে যাবে তোমার 3x, আর এটা হয়ে যাবে 5, আর এটা হয়ে যাবে 3 হচ্ছে 0 হয়ে গেল। তাহলে আমি এখান থেকে 0 কে কল্পনা করলাম, তাহলে আমি এখান থেকে যদি এটা ক্যালকুলেশনটাকে করি, তাহলে ক্যালকুলেশনটা করলে কত হয়ে যাবে আমাদের, ক্যালকুলেশনটা হবে 2টাকে আমি ওদিকে পাঠিয়ে 0 করে দিলাম, তাহলে x² - 3x - 53 = 0। তাহলে আমি এখান থেকে পেয়ে যাব, এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো আমি যে x² - 5x - 3, তার মানে এখানে আমাদের কত হবে, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে আমার, আমি যদি দেখি 53 থেকে 3 আসতে হবে না, 53 হবে, 117 থেকে 9 কে যদি মাইনাস করি, এটা তো 8 হবে, এটা 108, তাহলে এটা 54, তাহলে এটা 54, তাহলে x² - 54, 54 থেকে কি করে আসবো, তাহলে x² - 9x + 6x - 54 = 0। তাহলে আমি এখান থেকে x = লিখতে পারি x - 9 কমন নিলাম প্লাস 6 কমন নিলাম, তাহলে x - 9 = 0। তাহলে আমি এখান থেকে বলতে পারি x - 9, আর এটা হয়ে যাবে x + 6 = 0। তাহলে আমি এখানে বলতে পারি x - 9 = 0 আর x + 6 = 0। তাহলে আমি এখান থেকে বলতে পারি x = 9, আর এখান থেকে বলতে পারি x = -6। মাইনাস যেহেতু আমরা নেব না, কারণ দুটি ধনাত্মক সংখ্যা বলেছে, তাহলে আমাদের এখানে মাইনাসটা নেওয়া যাবে না, নেগলেক্ট করে দিলাম মাইনাসটাকে। তাহলে x = 9, তাহলে প্রথম সংখ্যাটা যদি আমি বসাই তাহলে x এর জায়গাতে 9, আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে, 9 - 3, তাহলে সেটা হয়ে যাবে 6। তাহলে আমাদের একটা অ্যান্সার হলো 9 এবং আরেকটি অ্যান্সার হলো আমাদের 6। এটুকু আমাদের ক্লিয়ার, একটা অ্যান্সার হচ্ছে আমাদের 9, আরেকটি অ্যান্সার হচ্ছে আমাদের 6, এটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি, এটুকু খুব ভালোভাবে বুঝতে পেরেছি এই অঙ্কটা। ঠিক আছে, কিছুই ছিল না, তাহলে আমরা দুটো অখণ্ড সংখ্যা ধরে নিলাম, দুটো অখণ্ড সংখ্যা, একটা x ধরলাম এবং একটা x - 3 ধরলাম। তাহলে x আর x - 3 যদি আমি ধরি, তাহলে আমি কি করলাম, তাদের বর্গের সমষ্টি করলাম, সেটা 117। ক্যালকুলেশন করে আমি দেখলাম মিডল টার্ম ফ্যাক্টর করে, সেখানে দেখতে পেলাম একটা x - 9 বেরোলো এবং একটা x + 6 আমরা নেবো না, যেহেতু x এর মান -6 আসছে, যেহেতু আমাদের এখানে ধনাত্মক বলেছে, তাহলে আমরা x + 6 নেবো না। তাহলে আমরা কি নেব, আমাদের এখানে বলেছে
এক্স মাইনাস নাইন, এক্স ইকুয়াল টু নাইন, তাহলে 9 হলো, তাহলে আমাদের অ্যান্সারটা এক্স ইকুয়াল টু 9 এবং এক্স মাইনাস 3 মানে 9 মাইনাস 3, তাহলে আমাদের সেটা কত হয়ে গেল 6। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড, এটুকু তোমরা বুঝতে পারলে, খুব সুন্দরভাবে বুঝতে পারলে। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা কি বলেছে, নেক্সট অঙ্কটা ভালো করে বুঝবে তোমরা। নেক্সট অঙ্কটা বুঝতে হবে কিন্তু, এটা খুব ইজি অঙ্ক একটা। এটা কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে আমি যদি একটা ত্রিভুজের ভূমি আর উচ্চতার কথা বলছে, তার মানে নিশ্চয়ই তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ আছে। ঠিক আছে, ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে আমি বলেছি এই একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটাকে বলা হয় লম্ব, এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় অতিভুজ। ওকে, অতিভুজের কথা এখানে বলেনি, তাই আমি এটার দরকার নাই। লম্বটাকেই বলা হয় আরেকটি ভালো ভাষায় উচ্চতা, লম্বটাকেই বলা হয় আরেকটি ভালো ভাষায় উচ্চতা। তাহলে আমি যদি বলি একটি ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ, ভূমিটা বলেছে উচ্চতার দ্বিগুণ, তাহলে ধরতে কাকে বলে, উচ্চতাকে। তাহলে ধরি উচ্চতা, সরি ত্রিভুজটির উচ্চতা, ধরি ত্রিভুজটির উচ্চতা সমান সমান এক্স। তাহলে ত্রিভুজটির ভূমি হবে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, তাহলে ত্রিভুজটির ভূমি কত হবে, উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতা কত এক্স, তার দ্বিগুণ মানে 2x, সেখান থেকে কত বেশি, 18 বেশি, বলে দিয়েছে 18 বেশি। তাহলে এবার বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল এত বর্গমিটার। তাহলে এটা তো আমাদেরকে কোশ্চিনে দিয়েছে এত বর্গমিটার, আমাদেরকে কোশ্চিনে দিয়েছে এত বর্গমিটার, কিন্তু আমাদের ক্ষেত্রফলটা কি বের করতে হবে, আমাদের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে আমরা যদি ক্ষেত্রফলটাকে বার করতে পারি, তাহলে সেটাই হবে কি, এখানের সাথে তার সাথে ইকুয়াল করে দেবো আমরা। তাহলে আমরা আমাদের ক্ষেত্রফল বার করি, ধরি তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল যদি ভূমি দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি আমি করি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে হাফ ইন্টু ভূমি কত 2x প্লাস 18 আর উচ্চতা কত ইন্টু এক্স। আমি এখান থেকে 2 কে কমন নিব, তাহলে 2 কে কমন নিলে হয়ে যাবে এটা এক্স প্লাস 9 ইন্টু এক্স। তাহলে 2 কেটে গেল, তাহলে এক্স আর এক্স কে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x, এটা হয়ে গেল ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেছে। তাহলে করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x, তাহলে আমাদের এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরোলো, এক্স স্কোয়ার প্লাস 9x। এবার এই এক্স স্কোয়ার প্লাস 9x এর সাথে যদি আমি ক্যালকুলেট করি কাকে, 360 কে, তাহলে প্রশ্নানুসারে দুটো ইকুয়াল হয়ে যাবে, কারণ এটাও ক্ষেত্রফল আর আমাদের এটাও ক্ষেত্রফল। তাহলে দুই ক্ষেত্রফলকে আমরা কি করব, সমান করে দেবো। তাহলে দুই ক্ষেত্রফলকে যদি আমরা সমান করে দিই, তাহলে আমাদের এটা অ্যান্সার মিলে যাবে, আমরা এক্স এর মান পেয়ে যাবো। তাহলে আমরা দুই ক্ষেত্রফলকে সমান করি, তার আগে এটাকে একটু ইরেজ করে নিই। দেখো দুই ক্ষেত্রফলকে তাহলে সমান করি, তাহলে দুই ক্ষেত্রফলকে সমান করি, তাহলে সমান করলে কত হবে, আমরা দেখতে পাচ্ছি, সমানটা করে নিই যে এক্স স্কোয়ার, তাহলে শর্তানুসারে প্রশ্নানুসারে তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 9x ইকুয়াল টু 360। তাহলে সেখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 9x, 360 কে আমি এদিকে নিয়ে চলে আসলাম, ইকুয়াল টু যদি নিই, তাহলে আমাদের এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 9x, এটাই লিখতে পারি 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি এক্স কমন নিলে এক্স প্লাস 24, আর এখান থেকে মাইনাস 15 কমন নিলে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। এখান থেকে পাবো আমি এক্স প্লাস 24, আর এটা হয়ে যাবে এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। এখান থেকে হয়ে যাবে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, আর এখানে হয়ে যাবে এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 24, এক্স ইকুয়াল টু 15, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 24, এক্স ইকুয়াল টু যদি 15 হয়, তাহলে আমরা মাইনাসটাকে নেগলেক্ট করে দেবো। তাহলে এক্স ইকুয়াল টু কত নিব আমরা, 15কে। কেন নেব, কারণ আমাদের উচ্চতা বলেছে, আর উচ্চতা কখনো নেগেটিভ হয় না, উচ্চতা কখনো নেগেটিভ হয় না। তাহলে এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের উচ্চতা, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে, এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের, এটুকু বুঝতে পেরেছো তোমরা? আশা করি খুব ইজি ভাবে তোমাদেরকে করিয়ে দিলাম আমি, খুব ইজি লাগলো অঙ্কটা, খুব ভালো লাগলো। নেক্সট দেখবে, চলো। আচ্ছা 3 নম্বরটা, চলো 3 নম্বরটা দেখি। চলো কি বলছে, যদি একটি অখণ্ড সংখ্যার 5 গুণ, যদি একটি অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে সংখ্যাটি। অখণ্ড সংখ্যার 5 গুণ, আবার সেই অখণ্ড সংখ্যা, তাহলে কি করে নেব, ধরি অখণ্ড
ধনাত্মক সংখ্যাটি হলো এক্স, তার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। আচ্ছা, তাহলে অখণ্ড সংখ্যার 5 গুণ, তাহলে শর্তানুসারেতে কি বলেছে, শর্তানুসারেতে অখণ্ড সংখ্যার 5 গুণ মানে 5x, সেটি বর্গের দ্বিগুণ অপেক্ষা, তাহলে কার বর্গ, এক্স এর বর্গ তো আগে করবো, তার দ্বিগুণ অপেক্ষা 3 কম, বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে আমরা এটা কি পেলাম, 2x স্কোয়ার মাইনাস 5x, 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। 3 দুগুণে 6, তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো 3 দুগুণে 6 যায়, 3 আর 2 5, 3 দুগুণে 6, তাহলে 6 মাইনাস 1, তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 2x কমন নিলাম, তাহলে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাবে x মাইনাস 3 আর এটা হয়ে যাবে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো x মাইনাস 3 ইকুয়াল টু 0 আর 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমি নেগলেক্ট করে দেবো, তাহলে x ইকুয়াল টু আমাদের 3 হবে, কারণ আমাদের এখানে সংখ্যাটি বলেছে আর এটা বলে দিয়েছে ধনাত্মক, তাহলে আমরা x এর মানটা পেলাম 3, তাহলে অখণ্ড সংখ্যাটা কত, 3। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, খুব ইজিলি হয় বুঝতে পেরেছো, অঙ্কটা খুব ক্লিয়ার হয়েছে অঙ্কটা তোমাদেরকে, ভেরি গুড। তাহলে আমরা নেক্সট অঙ্কেতে চলে যাবো, চলো আমরা নেক্সট অঙ্কেতে চলে যাবো, চলো। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা বলেছে, এই অঙ্কটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে, খুব সুন্দর একটি অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে ত্রিগুণ গতিতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ির অপেক্ষা ত্রিগুণ গতির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত, সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে দুটো স্থান আছে, তাহলে দুটো স্থানের দূরত্ব 200 কিলোমিটার। তাহলে আমি যদি বলি এক স্থান থেকে অপর স্থানে যেতে মোটর গাড়ি, তাহলে এখানে দু ধরনের গাড়ি কথা বলছে, একটা মোটর গাড়ি আর একটা ও যাচ্ছে ত্রিগুণ গতিতে যেতে তার 2 ঘন্টা কম সময় লাগে, আর মোটর গাড়ি অপেক্ষা ত্রিগুণ গতিতে 5 ঘন্টা সময় বেশি লাগে। ঠিক আছে, তাহলে ত্রিগুণ গতি অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে ত্রিগুণ গতিতে যেতে 2 ঘন্টা কম সময় লাগে কার, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির। এখানে একটা মনে হয় ভুল রয়েছে। আচ্ছা, দুটি স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে ত্রিগুণ গতিতে যেতে তার চেয়ে, দেখিনি, দাঁড়াও, আচ্ছা 1.3, আচ্ছা মোটর গাড়িতে যে সময় লাগে, এই জায়গাটা ভুল আছে, জিপ গাড়িতে, এটা হবে জিপ গাড়িতে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। তারপরে কি বলেছে, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যে সময় লাগে জিপ গাড়িতে 2 ঘন্টা, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ, মোটর গাড়ি অপেক্ষা, এটা ভুল হয়েছে, এটা জিপ গাড়ি হবে, জিপ গাড়ির, মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি, ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত। আচ্ছা ঠিক আছে, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 কিমি বেশি হলে, এবার ঠিক আছে। তাহলে কি বললো, দুটি স্থানের মধ্যে দূরত্ব, এবার কি বলে দিল, দুটি স্থানের মধ্যে দূরত্ব বলে দিয়েছে কত, যে 200 কিলোমিটার। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে তাহলে আমরা কি বলতে পারবো, মোটর গাড়ির গতিবেগটা। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, গতিবেগ হচ্ছে x কিমি পার ঘন্টা। তাহলে মোটর গাড়ির অপেক্ষা কি লেখা যায় দেখো, মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে আমি যদি জিপ গাড়ির গতিবেগটা ধরে নিই, তাহলে জিপ গাড়ির গতিবেগটা যদি আমি ধরে নিই, তাহলে জিপ গাড়ির গতিবেগটা কত হবে, জিপ গাড়ির গতিবেগটা যদি ধরে নিই তাহলে কত হবে, তাহলে ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে জিপ গাড়ির গতিবেগ হবে ঘন্টায় 5 কিমি বেশি, তাহলে হবে x প্লাস 5 কিমি পার ঘন্টা, x প্লাস 5 কিমি পার ঘন্টা। কারণ আমাদের মোটর গাড়ির গতিবেগ বলে দিয়েছে x কিমি পার ঘন্টা, আর জিপ গাড়ির গতিবেগ বলে দিয়েছে তার থেকে 5 ঘন্টা বেশি, তাহলে 5 কিমি বেশি, 5 কিমি বেশি। তাহলে আমরা কি বলবো, ঘন্টায় 5 কিমি, তাহলে x কিমি যদি মোটর গাড়ির গতিবেগ হয় তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, x প্লাস 5 কিমি পার ঘন্টা।
এবার আমাদের বলেছে দুজনেই কিন্তু একই স্থানের দূরত্ব 200 কিমি, মানে দুজনেই কিন্তু 200 কিমি যাচ্ছে। তাহলে 200 কিমির হিসাব আমাকে মোটর গাড়ির ক্ষেত্রেও বের করতে হবে, 200 কিমির হিসাব আমাকে জিপ গাড়ির ক্ষেত্রেও বের করতে হবে। তাহলে আমি এবার লিখবো 200 কিমি যেতে 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে, 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে কত? সময়ের সূত্র কি? সময়ের সূত্র আমরা কি জানি? ফিজিক্সে এটা পড়েছি আমরা। সময়ের সূত্র কি জানি? সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে সময় বের করছি, তাহলে দূরত্ব কত? এখানে দূরত্ব হচ্ছে 200, তাহলে উপরে লিখবো 200। আর গতিবেগ কত? গতিবেগ হচ্ছে মোটর গাড়ি গতিবেগ কত? x, তাহলে নিচে হয়ে যাবে x। তাহলে এত ঘন্টা। সেম ভাবে 200 কিমি যেতে জিপ গাড়ির সময় লাগে কত হবে? 200 বাই x, কত? x প্লাস 5 কিমি, এত ঘন্টা, x প্লাস 5 ঘন্টা। এটুকু বোঝা গেছে? এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের? তাহলে এবার আমি পেয়ে গেলাম 200 কিমি যেতে মোটর গাড়ির কত লাগে, 200 কিমি যেতে জিপ গাড়ির কত লাগে, সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের মেন যে কন্ডিশন, সেই কন্ডিশনে আমরা এই দুটোকে নিয়ে আমি কি করব? আমাদের নেক্সট কন্ডিশনটা আমরা করব। কি কন্ডিশনটা বলেছে? দুটি স্থানের মধ্যে দূরত্ব, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, এটা হবে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। এটাই হচ্ছে আমাদের অঙ্কের মেন কন্ডিশন, যেটা আমরা এখন অবধি ব্যবহার করিনি। তাহলে যেটা ব্যবহার করিনি সেটাকে আমাকে এখন ইউজ করতে হবে, এটাই আমাদের শর্তানুসারে। তাহলে শর্তানুসারে দেখে নিব আমরা। চলো এটাকে আমি একটু ইরেজ করে নিই। চলো কি বলেছে তাহলে আমরা দেখে নিব এটা, যে আমাদের এটা কি হবে। এটা আমাদের তাহলে কি হবে? এটা তাহলে আমাদের কি হবে? ঠিক আছে, আমাদের তাহলে এটা কি হবে দেখো, শর্তানুসারে দেখে নেব। 200 বাই x, তাহলে কি মোটর গাড়ি যেতে লাগছে অপর স্থানে, মোটর গাড়িতে যেতে যে সময় লাগে তার জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় বেশি না, 2 ঘন্টা সময় কম লাগে, 2 ঘন্টা সময় কম লাগে। তাহলে আমরা লিখে নিব, তাহলে মোটর গাড়িতে যেতে লাগছে 200 বাই x, তাহলে তার থেকে কম লাগছে জিপ গাড়িতে, তাহলে 200 বাই x প্লাস 5, সেটা কত কম লাগছে? সেটা 2 ঘন্টা সময় কম লাগছে। তাহলে এই হিসাবটা আমরা করে নিব। তাহলে এটা হয়ে যাবে আমাদের 200কে যদি আমি লসাগু করে বাইরে করে দিই, তাহলে সেটা আমাদের বাইরে হবে 1 বাই x, আর এটা হয়ে যাবে তোমার 1 বাই x, আর এটা হয়ে যাবে মাইনাস 1 বাই x প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমি এটাকে কাটাকাটি যদি করি, তাহলে 2 কে এটা দিয়ে কাটলে হয়ে যাবে 100, তাহলে এটা হয়ে যাবে 100। তাহলে 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস 5, তাহলে আমি এখানে পেয়ে গেলাম 100টাকে আমি এদিকে 1 বাই 100 করে নিয়ে চলে আসলাম। তাহলে আমি এদিকে সবারই পেয়ে গেলাম 1, তাহলে আমি এখান থেকে যদি x কে কমন নিই, তাহলে x প্লাস 5, তাহলে এটা হয়ে যাবে x প্লাস 5, আর x প্লাস 5 হয়ে গেল এটা x, তাহলে এটা হয়ে যাবে 1 বাই 100। তাহলে x আর x কেটে গেল, তাহলে 5 পেলাম। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম, এখান থেকে কি পেলাম? এখান থেকে পেয়ে গেলাম আমি, দেখে নাও, যে x স্কোয়ার প্লাস 5x, আর এটা হয়ে গেল 100। তাহলে আমি এখান থেকে, ঠিক আছে, x স্কোয়ার প্লাস 5x, এটা হয়ে যাচ্ছে 500, সরি এটা তো বড় ভুল করে দিয়েছি, এটা 500 হবে। তাহলে এটা 500 হবে, তাহলে 500 নিতে হবে এটা। তাহলে এটা হয়ে যাবে 25, এটা হয়ে যাবে 250, এটা হবে 125, এটা হয়ে যাবে 25, আর এটা হয়ে যাবে 25। আচ্ছা, 5 দিয়ে 10, 10 দুগুণে 20, 5 5 25, তাহলে 20 আর 25 নিলেই হয়ে যাবে। 20 আর 25, ঠিক আছে কি? 20 25, 20 25, ইয়েস 20 25। তাহলে x স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে x কমন নিলাম, তাহলে x প্লাস 25, আর এখান থেকে মাইনাস 20 কমন নিলাম, তাহলে x প্লাস 25, তাহলে ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে পেয়ে গেলাম x প্লাস 25, আর এটা পেয়ে গেলাম x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে আমি পেয়ে গেলাম x প্লাস 25 ইকুয়াল টু 0, আর x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে x সমান সমান 20 পেয়ে গেলাম। তাহলে আমি x ইকুয়াল টু মাইনাস 25, আর এই মাইনাস 25 আমি নিতে পারবো না, কারণ গতিবেগ আমাদের চেয়েছে কি? গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ কত ধরেছিলাম? x, আর গতিবেগ কখনো নেগেটিভ হয় না, তাহলে গতিবেগ আমাদের কত? x, মানে কত ধরেছিলাম? x কে 20। তাহলে মোটর গাড়ির গতিবেগ হচ্ছে x সমান সমান 20 কিমি পার ঘন্টা। মোটর গাড়ির গতিবেগ x সমান সমান
20 কিমি/ঘন্টা। আশা করি তোমাদের অঙ্কটা খুব সহজে ক্লিয়ার হয়েছে, খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাব। চলো নেক্সট অঙ্কের দিকে আমরা চলে যাব, ঠিক আছে? নেক্সট অঙ্কের দিকে চলে যাব। 6 নম্বর। আচ্ছা, এই অঙ্কটা কি বলেছে? এই অঙ্কটা ভালো করে দেখবে, ঠিক আছে? এই অঙ্কটা কি বলছে? অমিতাদের এই অঙ্কটা কি বলেছে দেখো। আচ্ছা, ভালো করে বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 200 বর্গমিটার। 2000 লেখা হয়েছে, মনে হয় এটা ভুল হয়ে গেছে, এটা 2000 হবে না, 200 বর্গমিটার এবং পরিসীমা হচ্ছে 180। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমাকে জানতে হবে। তাহলে আমাকে প্রথমে দৈর্ঘ্য আর প্রস্থটাকে ধরে নিতে হবে। ধরি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান সমান এক্স, প্রস্থ সমান সমান ওয়াই। দৈর্ঘ্য সমান সমান এক্স এবং প্রস্থ সমান সমান ওয়াই। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থকে আমি ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য প্রস্থকে যদি ধরে নিই তাহলে আমরা কিভাবে করবো এবার অঙ্কটা আমরা দেখি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং এক্স, তাহলে প্রস্থটা কত হচ্ছে ওয়াই। তাহলে আমরা বলছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই। তাহলে প্রথমে চেয়েছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে। তাহলে ক্ষেত্রফল মানে কি? তাহলে আমরা প্রথমে লিখবো যে ক্ষেত্রফল মানে প্রথম সমীকরণটা, তাহলে এক্স ইন্টু ওয়াই, এটা বলে দিয়েছে 200। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। আর বলেছে পরিসীমার সূত্র কি? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা সমান সমান বলেছে 180। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমি পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি কি করব? যে কোনো জায়গা থেকে এক্স আর ওয়াই এর মান বের করব। তাহলে আমি এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান সমান বার করি আগে। এক্স প্লাস ওয়াই সমান সমান কত? 2 দিয়ে এটাকে যদি আমি কাটি তাহলে 90 বারে কাটবে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে আমাদের 90। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান যদি 90 হয়, তাহলে আমরা সেই এক্স ওয়াই কে ইউজ করে আগে এক্স মাইনাস ওয়াই বের করে নেবো। তাহলে খুব সহজ হবে অঙ্কটা। তাহলে আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে যে দাঁড়াও, আচ্ছা, এক্স মাইনাস ওয়াই বের করি। তাহলে এক্স মাইনাস ওয়াই আগে আমরা একটা বের করে নেবো, অঙ্কটা তাহলে সহজ হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াই যদি আমি বের করি, তাহলে এক্স মাইনাস ওয়াই এর সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4xy। এটা বের করলাম। তাহলে বের করলে এক্স প্লাস ওয়াই কত? 90 এর স্কোয়ার মাইনাস কত? 4 ইন্টু এক্স ওয়াই মানে কত? 200। এক্স ওয়াই এর মান 200 দিয়ে দিয়েছে। তাহলে 90 এর স্কোয়ার কত? 8100 মাইনাস 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এটা 2000ই মনে হবে। এটা কি 2000 হবে? দাঁড়াও, না 200ই হবে। 2000ই হবে এটা। সরি, এটা 2000ই হবে। এখানে এটা 2000ই হবে, ঠিক আছে? তাহলে এটা 2000ই হবে, এটা 2000ই হবে, এটা 2000ই থাকবে। তাহলে এটা 8000। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমি 100। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান হয়ে গেল 10 এর স্কোয়ার, মানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে 10। তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 90 আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে 10। তাহলে আমি এখান থেকে যদি ক্যালকুলেশন করি ওয়াই ওয়াই কেটে যাবে। তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 90 আর 10 হলো 100। তাহলে 50 হয়ে গেল। তাহলে এক্স এর মান হয়ে গেল আমাদের কত? 50। তাহলে এক্স এর মান যদি 50 হয়, তাহলে দৈর্ঘ্য ধরেছিলাম 50, এমন ওয়াই কে ধরেছিলাম আমি কি? তাহলে এক্স ইন্টু ওয়াই সমান সমান কত? এক্স ইন্টু ওয়াই সমান সমান 200। 1 নং সমীকরণে বসালাম, 1 নং থেকে পাই। তাহলে এক্স ইন্টু ওয়াই, তাহলে এক্স সমান সমান যদি 50 হয়, তাহলে 50 ইন্টু ওয়াই সমান সমান হচ্ছে 200। তাহলে 50 কে কতবারে কাটবে? 4 বারে। তাহলে 5 4 20, 40। তাহলে ওয়াই সমান সমান হচ্ছে 40। তাহলে প্রস্থ হচ্ছে কত? 40। তাহলে আমি পেয়ে গেলাম দৈর্ঘ্য সমান সমান 50, তাহলে প্রস্থ সমান সমান হয়ে যাবে 40। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? দৈর্ঘ্য সমান সমান যদি 50 হয়, তাহলে প্রস্থ সমান সমান আমাদের কি হচ্ছে? 40 হচ্ছে। তাহলে এইটুকু আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। খুব ইজি ভাবে অঙ্কটা হয়ে গেল, খুব একটা সহজ অঙ্ক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়েছে, আয়তক্ষেত্রের প্রস্থ দাও, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরলাম, প্রস্থ ধরলাম, ক্ষেত্রফলটা বলে দিয়েছে এক্স ইন্টু ওয়াই 2000 আর পরিসীমা বলে দিয়েছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, সেটা হচ্ছে 180। তাহলে আমরা কি করব? এক্স প্লাস ওয়াই এর মানটা তাহলে আমরা কত হবে? 2 কে যদি আমরা ডিভাইড করি তাহলে 90 হবে। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই 90 পেয়ে গেলাম। সেই এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই কে যদি আমরা নিয়ে আমরা কি করি? সেটাকে যদি এক্স মাইনাস ওয়াই আমরা বসাই, তাহলে এক্স মাইনাস তার হোল স্কয়ার ওয়াই, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস 4xy। সেখানে সূত্রটা বসালে আমি এক্স মাইনাস ওয়াই এর মান পেলাম 10, আর সেই 10টাকে ইউজ করলাম এক্স প্লাস ওয়াই এর নিচে। তাহলে এক্স এ ওয়াই ওয়াই কেটে গেল। তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে x সমান সমান কত হলো? 50। তাহলে x মানে হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হলো 50। সেই ক্যালকুলেশনটা xy এ বসালাম 1 নং সমীকরণে। তাহলে 50
কাটলাম 40 বারে, তাহলে ওয়াই সমান তাহলে দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হচ্ছে 40। এইটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। আমরা খুব ইজিলি ভাবে অঙ্কটা ক্লিয়ার করে নিয়েছি। চলো আমরা নেক্সট অঙ্ক দেখে নেব। আচ্ছা 7 নম্বরটা, চলো এটা কি বলেছে। 6 নম্বরটা, দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, অঙ্কটি থেকে উভয় অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। আচ্ছা, দুই অঙ্কের একটি সংখ্যা, এই টাইপের অঙ্কগুলো কিন্তু একটু খুব সমস্যা হয়। এই টাইপের অঙ্কগুলো করতে খুব একটু সমস্যা হয়, তাহলে অঙ্কটাকে ভালো করে বুঝতে হবে। কি বলছে দুই অঙ্কের সংখ্যা, তাহলে আমরা বলছি সাপোজ আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। বলছে একটি দুই অঙ্কের সংখ্যা লিখলাম, সেটা হলো 25। বলছে 25 সংখ্যাটা কিভাবে তৈরি হয়েছে, 20-র সাথে 5কে যোগ করে। বলছে 20 কি করে হয়েছে, 2-এর সাথে 10কে যোগ করে 5, আর 5 হচ্ছে 5-এর সাথে 1কে যোগ করে। তাহলে এটুকুতে আমরা পেলাম যে দশকের ঘরের অঙ্কের সঙ্গে সবসময় 10 গুণ হয়। দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ হয়, আর এককের ঘরের অঙ্কের সাথে 1 গুণ হয়। এটাই তো আমরা ছোটবেলায় পড়ে এসেছি, এককের ঘরের অঙ্কের সাথে 1 গুণ হয়, অঙ্কের সাথে 1 গুণ হয়। তাহলে আমরা কোনো সংখ্যা তৈরি করতে গেলে যেহেতু আমাদের দশক আর একক লাগবে, তাহলে দশক যেখানে দেখবো সেখানে 10 গুণ, আর একক যেখানে দেখবো সেখানে 1 গুণ করবো। এটুকু ক্লিয়ার হয়েছে আমাদের। তখন আমাদের কি হবে, একটি দুই অঙ্কের সংখ্যা তৈরি হবে। তাহলে আমরা সেই কনসেপ্টকে কাজে লাগিয়ে যদি আমরা করি, তাহলে একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে আমি ধরে নিলাম, ধরি এককের ঘরের অঙ্ক x, তাহলে এবং দশকের ঘরের অঙ্ক কত হয়ে যাবে, তার থেকে 3 কম, তার মানে x - 3 হয়ে যাবে। এবার বলেছে সংখ্যাটি থেকে আগে, তাহলে আগে সংখ্যাটি বানাই। তাহলে সংখ্যাটি কিরকম হবে, তাহলে সংখ্যাটি হবে এককের ঘরের অঙ্কের সাথে 1 গুণ, আর দশকের ঘরের অঙ্কের সাথে 10 গুণ। তাহলে সংখ্যাটি তৈরি হলো x প্লাস 10x মাইনাস 30। তাহলে আমাদের সংখ্যাটি হলো 11x মাইনাস 30। এটা হলো আমাদের সংখ্যা। তাহলে আমাদের সংখ্যাটি তৈরি হয়ে গেল। এবার বলেছে সংখ্যাটি থেকে উভয় অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে অঙ্ক দুটির গুণফল যদি বিয়োগ করি, তাহলে আমাদের শর্তানুসারে কি বলেছে, সংখ্যাটি থেকে মানে 11x মাইনাস 30 এটা হলো সংখ্যা, এটা থেকে বিয়োগ করতে হবে কাকে, এটা থেকে বিয়োগ করতে হবে কাকে, অঙ্কদ্বয়ের উভয় অঙ্ক দুটির গুণফল। অঙ্ক দুটির গুণফল মানে এই দুটো অঙ্কের গুণফল। তাহলে x ইন্টু এক্স মাইনাস 3 এদের গুণফল যদি আমি বিয়োগ করি, তাহলে বিয়োগফলটা কত হবে, 15 হবে। এটা ক্যালকুলেশন করে x এর মানটা বের করতে পারলেই আমাদের অঙ্ক হাতের মুঠোয়। সমাধানটা চলো দেখে নিই। তাহলে কত হবে, 11x মাইনাস 30 মাইনাস x আর x গুণ করলে x স্কোয়ার, মাইনাস আর মাইনাসের প্লাস, এটা হয়ে যাবে 3x ইকুয়াল টু 15। তাহলে আমি এখান থেকে শিখবো, এখান থেকে কত হবে, আমি যদি এখান থেকে করি, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, 11 সঙ্গে 3 যোগ করলে হবে 14x, আর মাইনাস 30 আছে, এদিকে 15কে নিয়ে আসলাম ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে আসলো, আমি এটাকে আসলো, তাহলে আমি এখানে করলাম কি, মাইনাস এক্স, মাইনাস কমন নিলাম, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস থাক, আগে কমন নিয়ে নিই, আগে অঙ্কটাকে সলভ করে নিই। 30 আর এটা হচ্ছে 45 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি সলভ করি, তাহলে কত হবে, মাইনাস কমন নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 11x, আর এটা হয়ে মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে সলভ করি 45 মানে 9 আর 5 একদম ইজি, 9 আর 5 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাবে x কমন নিলে x মাইনাস 9, 5 কমন নিলে x মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 9 পেলাম একটা রাশি, আর একটা x মাইনাস 5 একটা রাশি পেলাম। তাহলে এখান থেকে পেলাম x ইকুয়াল টু 9, আর একটা পেলাম x ইকুয়াল টু 5। তাহলে 9 আর 5 দুটো রাশি আমরা পাচ্ছি। তাহলে 9 আর 5 দুটো রাশি পাচ্ছি। তাহলে আমাদের এই দুটো রাশি দিয়েই কি করতে হবে, চেক করে দেখতে হবে। তাহলে x এর আমি দুটো মান পেয়ে গেলাম, একটা মান পেলাম x এর মান হচ্ছে 9। তাহলে x এর মান যখন 9, তখন এককের ঘরের অঙ্ক একবার যখন 9, তখন দশকের ঘরের অঙ্কটা কত হবে। তাহলে আমাকে কি বলেছে, অ্যাকচুয়ালি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করি। তাহলে এককের ঘরের অঙ্ক 9ও হতে পারে, 5ও হতে পারে। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক, তাহলে এককের ঘরের অঙ্ক 9ও হতে পারে, 5ও হতে পারে। ওকে, তাহলে 9 হতে পারে, 5ও হতে পারে, 9ও নিতে পারো, 5ও হতে পারে। ক্লিয়ার হয়েছে? তাহলে এককের দুটো অঙ্ক বেরোলো আমাদের, এককের ঘরের অঙ্ক আমাদের ক্লিয়ার।
এটুকু আমরা বুঝতে পেরেছি, আশা করি বোঝা গেছে, এটুকু অঙ্ক ক্লিয়ার হয়েছে। আচ্ছা নেক্সট অঙ্ক আমরা দেখে নিব, 8 নম্বরটা। চলো 8 নম্বর। আচ্ছা এটা কি বলেছে, এটা খুব একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা কি বলেছে দেখো, এটা বলেছে তোমাকে ভালো করে বুঝবে, আমাদের স্কুলের টয়লেটে দুটি নল আছে, নল দুটি দিয়ে টয়লেটটি 11.1/3 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে টয়লেটটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে টয়লেটটিকে কত সময় পূর্ণ করবে, এটা আমাদেরকে হিসাব করতে বলেছে। তাহলে দুটো নল আছে, তাহলে আমি যদি বলি প্রথম নল, তাহলে ধরে নিব প্রথম নলটা পূর্ণ করবে, ধরি প্রথম নলটি এক্স মিনিটে পূর্ণ করে, প্রথম নলটি এক্স মিনিটে পূর্ণ করে, কি এটা নল, প্রথম নলটি এক্স মিনিটে পূর্ণ করে, এটা চৌবাচ্চা হবে, টয়লেট হয়ে গেছে, এটা চৌবাচ্চা হবে, টয়লেট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এটা চৌবাচ্চা হবে, এ বাবা এটা তো চৌবাচ্চাকে টয়লেট বানিয়ে দিয়েছে, চৌবাচ্চা। আচ্ছা এক্স মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটি, এক্স মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটি। এবার এক্স মিনিটে পূর্ণ করে, তাহলে প্রথম নলটি এক্স মিনিটে করে, দ্বিতীয় নলটি দেখো অপর নলটি থেকে 5 মিনিট সময় বেশি নেয়, তাহলে দ্বিতীয় নলটি কত করবে, 5 মিনিট যদি বেশি নেয় তাহলে দ্বিতীয় নলটি করবে এক্স প্লাস 5 মিনিটে, এক্স 5 মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটি। ওকে এটুকু ক্লিয়ার হলো। তাহলে আমাদেরকে এবার সবকিছুর দুটো মিলে কি বের করতে হবে, 1 মিনিটে কতটা করছে, মানে টোটাল আমি মেনে নিচ্ছি টোটাল 1 অংশ পূর্ণ করছে। তাহলে আমাদের কাছে যেহেতু এখানে কোনো নির্দিষ্ট করে এতটি ভরতে হবে বা এত আয়তন বা ক্ষেত্র আমাদের বলে দেয়নি, তাহলে আমাদেরকে কি করতে হবে, কতটা অংশ মানে কত অংশ ভরতে হবে সেটা বলে দেয়নি, তাহলে আমরা ধরে নিব 1 অংশই ভরবে। তাহলে 1 অংশ ভরতে প্রথম নলের সময় কত লাগবে, 1 অংশ পূর্ণ করতে প্রথম নলের সময় লাগবে কত, 1/x। সেম ভাবে ওই 1 অংশ পূর্ণ করতে দ্বিতীয় নলের লাগবে কত, 1/x + 5। তাহলে দুজনা একত্রে নলটি পূর্ণ করবে কত, 1 মিনিটে। নলটি 1 অংশ একত্রে পূর্ণ করতে লাগবে, 1 অংশ একত্রে নলটি 1 অংশ পূর্ণ করতে সময় লাগবে কত, 1/x + 1/x + 5 হয়ে গেল এটা। তাহলে এবার একত্রে নলটি 1 অংশ 1 মিনিটে পূর্ণ করতে লাগবে কত, 1 মিনিটে পূর্ণ করতে কত লাগবে। তাহলে কি করব, দুটোকে আমরা প্রথমে এখানে আমি আগে এলসিএমটা করে নিই। তাহলে 1/x + 1/x + 5, এটাকে যদি আমি লসাগু করি তাহলে x × x + 5, তাহলে উপরে হয়ে যাবে আমাদের x + 5 আর এখানে হয়ে যাবে x, তাহলে এটা হয়ে যাবে 2x + 5 আর এটা হয়ে যাবে x² + 5x। তার মানে আমি এখান থেকে পেলাম x² + 5x, তার মানে এই x² + 5x টা, তার মানে যখন আমাকে 1 মিনিটের হিসাব চাইছে, দুটো নলের, এটা কি দুটো নল একত্রে করছে, তাহলে 1 মিনিটে করবে এদের উল্টোটা, তাহলে এদের উল্টো দিব খালি, x + 5x / 2x + 5, বোঝা গেল, এটা উল্টে গেল। তাহলে 1 মিনিটে দুজনের আমাদের হিসাবটা হয়ে গেল, এটা আমাদের টয়লেটটি এত মিনিটে পূর্ণ হয়, তাহলে সম্পূর্ণ করতে আমাদের সময় লাগে কত, এতটা। আচ্ছা এবার আমরা কি করব, এই অঙ্কটাকে দেখে নেব। তাহলে আমরা কি করব, এই অঙ্কটাকে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি সেটা আমরা দেখে নেব। চলো এটা একটু আমি ইরেজ করে নিই। এটার ক্যালকুলেশনে একটু সমস্যা আছে, ঠিক আছে। এটা 11.3/9 হবে, মানে 1/9, তাহলে এটা 1/9 হলো, তাহলে এটা পুরোটাই ভুল আছে, 11.1/9, তাহলে এটা হবে x² + 5x /
2x প্লাস 5 এটা হবে 11 পূর্ণ 1/9, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 5x 2x প্লাস 5 ইকুয়াল টু 100/9। এটাকে ক্যালকুলেশন করলে 9x স্কোয়ার প্লাস 45x এটা হয়ে যাবে 200x প্লাস 500। এখান থেকে আমি এটাকে লিখবো 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল টু 0। এখান থেকে লিখ 9x স্কোয়ার 200 থেকে 45 বাদ দিলে 551 মাইনাস এক্স মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার আমি কি কমন নিতে পারবো এখান থেকে? না, কমন নেওয়া যাবে না। তাহলে আমি এটাকে ক্যালকুলেশন করবো 25, এটা হবে 180/25। তাহলে এটা কত হবে? এটাকে তাহলে এখানে করে নিই, তাহলে এটা হয়ে যাবে 9x স্কোয়ার 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। এখান থেকে আমি ক্যালকুলেশন করব 9x কমন নিলে x মাইনাস 20 প্লাস 25 কমন নিলে x মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমি এখান থেকে পেয়ে যাব x মাইনাস 20 আর এটা পেয়ে যাব 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে আমি পেয়ে যাব x মাইনাস 20 ইকুয়াল টু 0 আর হচ্ছে 9x প্লাস 25 এটা ইকুয়াল টু 0। তাহলে আমি এটাকে নেগলেক্ট করবো, কারণ এককের ঘরের অঙ্ক, তাহলে সময়টা কখনো কি হবে? নেগেটিভ হবে না। তাহলে x ইকুয়াল টু 20, তাহলে x ধরেছিলাম কি এখানে বলছে প্রত্যেকটি নল, তাহলে প্রথম নলটি যদি টাইম নেয় x সমান সমান 20 মিনিট, তাহলে দ্বিতীয় নলটি তার থেকে 5 মিনিট বেশি সময় নিচ্ছে। তাহলে দ্বিতীয় নলটি কত হবে? x প্লাস 5 মানে কত? তাহলে এটা হবে 20 প্লাস 5, তাহলে এটা হবে 25 মিনিট। তাহলে এটা হবে 25 মিনিট। এটাও ক্লিয়ার হয়েছে সবার? আশা করি অঙ্কটা ক্লিয়ার হয়েছে তোমার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, খুব ভালোভাবে অঙ্ক ছিল, একটু ভালো করে বুঝবে অঙ্কটা, ঠিক আছে? নেক্সট 9 নম্বরটা। 9 নম্বরটা কি বলেছে ভালো করে দেখবে। 8 নম্বরটা, সরি 8 নম্বরটা কি বলেছে দেখো। বলছে পাপ্পা নামগুলো ভুল হয়ে গেছে। দুজন ব্যক্তি আছে, তারা একত্রে 4 দিনে সম্পন্ন করে, আলাদাভাবে একটি কাজ 4 দিনে সম্পন্ন করে। আলাদা একজন ব্যক্তির যদি x দিন লাগে, তাহলে x মানে x ঘন্টা বা x দিন লাগে, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাগবে তার থেকে 6 দিন বেশি, মানে x প্লাস 6। এ কি করছে? প্রথম ব্যক্তিটা কাজটা করছে 1/x, 1/x একদিনে কতটা কাজ করছে? 1/x অংশ। দ্বিতীয় ব্যক্তিটা একদিনে কত করছে? 1/x প্লাস 6। একত্রে কাজটা কত করছে? 1/x বাই 1/x প্লাস 6। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? x ইন্টু x প্লাস 6, তাহলে এটা হয়ে যাবে তোমার 2x প্লাস 6। এবার এটা একদিনের হিসাব যখন করবো তাহলে কত হয়ে যাবে? উল্টে যাবে, x প্লাস 6 উপরে চলে আসবে, নিচে চলে আসবে 2x প্লাস 6, যেভাবে চৌবাচ্চায় ছিল। এটা হচ্ছে একদিনের হিসাব। 4 দিনের হিসাব কি হবে? 4 ইন্টু গুণ হয়ে যাবে, তাহলে x স্কোয়ার প্লাস 6x বাই 2x প্লাস 6, এটা হচ্ছে একদিনের। এটা টোটাল 4 দিনে কত অংশ করছে? এক অংশ। ইকুয়াল করে এখান থেকে x এর মান বের করবে, সেটাই হচ্ছে অ্যান্সার। একদম ইজি আছে, খুব সহজ অঙ্ক, চৌবাচ্চা অঙ্কটা আর এটা অঙ্ক একদম ডিট্টো সেম, কিছু আলাদা নয়, সেম টু সেম অঙ্ক। নেক্সট অঙ্ক দেখে নিব আমরা, 10 নম্বরটা। আচ্ছা, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও খুব ভালো অঙ্ক। কি বলেছে? কলমের মূল্য প্রতি ডজনে যদি 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায়, প্রতি ডজন কলমের মূল্য কত? আচ্ছা, কলমের মূল্য যদি প্রতি ডজনে 6 টাকা কমলে, প্রতি ডজনে 6 টাকা কমলে মানে কলমের মূল্য, তাহলে আমি প্রতি ডজন কলমের মূল্য আগে জানি না, তাহলে লিখে নিব, ধরি প্রতি ডজন কলমের মূল্য হচ্ছে x টাকা, প্রতি ডজন কলমের মূল্য হচ্ছে x টাকা। তাহলে প্রতি ডজন কলমের মূল্য মানে তার মানে কি 12টি কলম, মানে 12টি, তাহলে কি 12টি কলম 30 টাকার আরো বেশি, 3টি বেশি কলম পাওয়া যায়। 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যায়। তাহলে আমি বলছি 12টি কলমের দাম হচ্ছে x টাকা। 12টি কলমের দাম x টাকা, এটা আমরা বের করতে পারলাম। তাহলে বা এটা বলতে পারো x টাকায় পাওয়া যায়, x টাকায়, এটাকে উল্টো করেও বলতে পারো x টাকায় পাওয়া যায় 12টি কলম, x টাকায় পাওয়া যায় 12টি কলম। 1 টাকায় পাওয়া যায় 12/x কলম, তাহলে 30 টাকায় পাওয়া যাবে 360/x কলম।
এবার বলছে কলমের মূল্য যদি আরো 3 টাকা বেশি হতো, তাহলে আগে ছিল এক্স, এখন বেড়ে গিয়ে সেটা হলো x+3। তাহলে এখন 30 টাকায় কতটা পাওয়া যাবে? এখন 30 টাকায় পাওয়া যাবে 360 বাই কত, 360/x+3। সেম টু সেম হিসাব। তাহলে আগে ছিল, এবার বলেছে যে প্রতি ডজন কলমের মূল্য 3 টাকা যদি বেশি পাওয়া যায়, তাহলে কটা কলম বেশি পাওয়া যায়? 3 টাকা। তাহলে ক টাকা প্রতি ডজনে, ক টাকা কমলে? 6 টাকা কমলে, প্রতি ডজনে 6 টাকা কমলে। তাহলে আমরা সেটা কি করব? প্রতি ডজনে যদি 6 টাকা কম, তার মানে 360/x+3, সেখান থেকে 360/x, এটাকে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে ক টাকা কমলে? 6 টাকা কমলে। তাহলে সেটাই হচ্ছে আমাদের শর্তানুসারে 6 টাকা কমলে। তাহলে এখান থেকে আমি যদি এক্স এর মানটা বার করি, সেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এক্স এর মানটা তুমি বার করবে, তাহলে সেটা, এটাই দুটো তোমার হোমওয়ার্ক থাকলো। তাহলে নল চৌবাচ্চার অঙ্কর পরের যে অঙ্কটা ছিল, যে দুটো ব্যক্তি 6 দিনে কাজ করছে, বা কাজের অঙ্কটা মানে আমাদের 8 দাগের অঙ্কটা আর 9 দাগের অঙ্কটা কি ছিল এটা। তাহলে এই দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো। এইভাবে তোমরা কি করে প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে, এবং কমেন্ট সেকশনে তোমাদেরকে 1.4 নিয়ে আসবো। তোমরা কমেন্ট সেকশনে বেশি বেশি করে কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই অপেক্ষায় থাকবে, আমি নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। ঠিক আছে, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, খুব এনজয় করো, খুব মজা নিয়ে পড়াশোনা করো। আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। 1.4 আমি আবার তোমাদের জন্য নিয়ে আসবো।